বউ এভাবে নাড়াচাড়া করে না। ধুরো, ভালো লাগে না। কি একটা জামাই দিল আল্লাহ আমারে, একটু রোমান্টিক না। আরে তাই বলে কি সারাক্ষণ রোমান্টিক মোডে থাকতে হবে নাকি? সারাদিন অফিসে কাজ করেছি, এখন শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আমাকে ঘুমাতে দাও। সেটা বললে তো হবে না। আমার যখন রোমান্টিক মুড চলে আসে তখন আমাকে আদর পেতে হবে। তুমি কি আমাকে তোমার হাতের খেলার পুতুল পেয়েছো নাকি? যেভাবে তোমার ইচ্ছে করবে সেভাবে তুমি আমাকে নাচাবে। হ্যাঁ, তোমাকে যখন আমার যেভাবে নাচাতে ইচ্ছে করবে আমি তোমাকে সেভাবেই নাচাবো। প্রয়োজনে তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। তুমি চেনোনি তো আমায়, তোমাকে আমি চিনিয়ে ছাড়বো। মাপ চাই আমি তোমার কাছে, তোমাকে চেনার আমার কোনো প্রয়োজন নেই। আমাকে ঘুমাতে দাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুমি বলবে আর আমি তোমাকে ঘুমাতে দেব, এটা তুমি ভাবলে কি করে? আমার আদর চাই, আমাকে আদর দিতেই হবে। দূর যা, অসহ্য যত সব। এই বলে নীল তার বউ নেহাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। কি ভেবেছেন ভিউয়ার্স, এমন কিছু একটাই হয়েছে? না, এরকম কোনো কিছুই হয়নি, হয়েছে এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা। তো ভিউয়ার্স, কি হয়েছে চলুন সেটাই আপনাদের মাঝে শেয়ার করা যাক। নীল তার ছোট ভাই নিহানের সঙ্গে এক বিছানায় ঘুমাচ্ছিল, আর সে নিজের বউ নেহা মনে করে নিহানকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর এদিকে নিহান ফ্লোরে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছে। ও মা গো, বাবা গো, আম্মু তোমার ছেলে আমার কোনটা ভেঙে দিয়েছে। ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে আসো। এই বলে চিৎকার করতে করতে নিহান আর এদিকে ছেলের চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন মিসেস আলিয়া বেগম। তিনি রুমে প্রবেশ করেই দেখতে পান নিহান ফ্লোরে পড়ে আছে আর কোমরের ব্যথায় ছটফট করতেছে। তিনি নিহানকে উঠিয়ে বসিয়ে বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? তুই এভাবে ফ্লোরে পড়ে চিৎকার করছিস কেন? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার ছেলেকে জিজ্ঞাসা করলেই তো পারো। তোমাকে এত করে বললাম আমাকে আলাদা রুমে ঘুমাতে দাও, কিন্তু তুমি তো আমাকে বলো এই রুমেই ঘুমাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই নিজেকে একটু সামলা, আমি ব্যাপারটা দেখতেছি। এদিকে এই কথা বলে তিনি আবারও রান্নাঘরের দিকে ছুটে গেলেন, কারণ তিনি চুলায় রান্না বসিয়েছেন। আর এইদিকে নিহান আবারও কান্না করতে শুরু করে দেয় আর বলতে থাকে, হায় আল্লাহ, আমার আম্মুটাও বুঝি আমার আপন কেউ হলো না। এদিকে আমার কোমর ভেঙে দিল নিজের ছেলে, আর তিনি আমাকে ফেলে রেখে রান্না করতে চলে গেছেন। এ বলে নিহান কান্না করতে থাকে। আর এইদিকে কিছুক্ষণ পর আবারও আলিয়া বেগম ওই রুমে চলে আসেন, কিন্তু নীল তখনও অঘরে ঘুমাচ্ছে, তার সেদিকে কোনো খেয়াল নেই। মিসেস আলিয়া বেগম ছোট ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে নীলকে ঘুম থেকে ডেকে তুলতে যান। এই নীল, ঘুম থেকে উঠতেই এসব কি শুরু করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই প্রতিদিন কেন এমন করিস? আলিয়া বেগমের ডাকে ঘুম ভাঙে নীলের। সে চোখ মেলে তাকিয়ে তারপর তার আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা প্রতিদিন সকালবেলা এরকম শুরু করো কেন? এটা শুনে আলিয়া বেগম এবং ওনার ছেলে নিহান দুজনেই প্রচণ্ড পরিমাণে রেগে যান। নিহান সোফায় বসে থাকা অবস্থাতেই বলতে থাকে, তুমি যে চিরকুমার হয়ে থাকবে তার জন্য পুজো করতে তোমাকে ডেকে তুলছে। দেখো, সাত সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে একদম ফাইজলামো মার্কা কথাবার্তা বলবি না। এসব কথাবার্তা শুনতে একদমই ভালো লাগে না। কি হয়েছে সেটা খুলে বল, আর তা না হলে মুখ বন্ধ রাখ। হ্যাঁ, সেটাই তো করে আছি, তাও তো তোমার ভালো লাগছে না। তুমি প্রতিদিন আমার সঙ্গে নিয়ে ঘুমাও, বলবে একা একা ঘুমাতে তোমার ভয় লাগে, আর তারপর বিছানা থেকে লাথি মেরে ফেলে দিবে। ও মা গো, বাবা গো, আজ কোমরটায় যে ব্যথা পেয়েছে তা বলা বাহুল্য। এই বলে আবারও নিহান কান্না করতে শুরু করে দেয়। আর এসব দেখে নীল সে তখনই নিহানকে ধমক দিয়ে বলতে থাকে, দেখ, একদম নাটক করিস না, এসব নাটক আর ভালো লাগছে না। কি হয়েছে বল তো শুনি। তখনই পাশ থেকে মিসেস আলিয়া বেগম নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলতে থাকেন, নতুন করে আর কি হবে? পুরনো যা কিছু আছে সেগুলোই তো রিপিট করে কুল পাই না। আচ্ছা, তুই এরকম কেন করিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। রাতে একা ঘুমোতে পারিস না, বলিস ভয় লাগে,
তারপর আবার ছেলেটাকে প্রতিদিন লাথি মেরে বিছানা থেকে ফেলে দিস। এই সব কিছু শুনে মুখ চেপে মুচকি মুচকি হাসে নীল। আর সেটা দেখে যাচ্ছিল আলিয়া বেগম। নীল সেটা দেখে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো আম্মু, আমি কি এসব ইচ্ছা করে করি নাকি? আমি তো তোমাদের কতবার বলেছি আমার সঙ্গে কেউ ঘুমালে আমার অস্বস্তি লাগে, কিন্তু তোমরা তো ঠিক করে নিয়েছো তোমরা আমার এ ব্যাপারে কোনো কথা শুনবে না, তোমাদের কথাকেই আমার মেনে নিতে হবে। তো আমরা কি করব সেটা তুই নিজেই বলে দে। তোকে যদি একা ঘুমোতে দেয়া হয় তাহলে মাঝরাতে চিৎকার করে সারা বাড়ি মাথায় করবি তোকে ভূতে ধরে বলে। আর সেই জন্যই তো তোমাকে তোমার ছেলে লাথি খাওয়ার জন্য পাঠিয়ে দাও। আল্লাহর কসম, আমি আজ থেকে আর এই রুমে ঘুমাতে আসবো না। তোমার ছেলের লাথি খাওয়ার আর কোনো ইচ্ছা নেই। এই বলে খোঁড়াতে খোঁড়াতে রুম থেকে বের হয়ে যায় নিহান। আর এইসব কিছু দেখে নীলা আবারও দাঁতে দাঁত চেপে হাসছিল। সে সব কিছু দেখে আলিয়া বেগম আবারও নীলকে বলতে থাকেন, তোকে নিয়ে আমি আর পারি না। তোর অফিসের টাইম হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি সবার জন্য নাস্তা তৈরি করছি। এই বলে আলিয়া বেগম নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে সোজা কিচেনে চলে গেলেন। আর এইদিকে নীল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি সকাল 7:30 বেজে গেছে। সকাল 9টায় তার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই সে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে চলে গেল নাস্তার টেবিলে। মিসেস আলিয়া বেগম তাকে নাস্তা অলরেডি করে দিল। সে নাস্তা খাচ্ছিল, তখনই আলিয়া বেগম তার পাশে এসে বসলো আর তারপর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ বাবা, আমি আর ভঙ্গি চুঙ্গি মার্কা কথাবার্তা শুনতে চাই না। তোকে যেটা বলেছি সেটা এখন থেকে করতেই হবে। এবার তোকে বিয়ে শাদী করতেই হবে। আমি এই রান্নাঘর থেকে মুক্তি পেতে চাই, সেই সাথে তোর জ্বালাতন থেকেও। আছো তুমি কেমন মামি, তো সেটাই বুঝতে পারি না। তুমি যদি নিজের সন্তানের এইটুকু জ্বালাতন সহ্য করতে না পারো তাহলে তুমি কেমন মা সেটা তুমি নিজেই আমাকে বলো। দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি গঠককে বলে দিয়েছি তোর জন্য পাত্রী দেখতে। পাত্রী পছন্দ হলেই বিয়ে ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। সে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো, কিন্তু আমি এখন বিয়ে করছি না। আমি যেই মেয়েটাকে প্রতিদিন স্বপ্নে দেখি সেই মেয়েটাকে যদি পাই তবেই বিয়ে করব। এগুলো কোন ধরনের পাগলামি মার্কা কথাবার্তা? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই মেয়েটাকে তুই কবে পাবি আর কবে বিয়ে করবি তার জন্য কি আমরা সবাই অপেক্ষা করে বসে থাকবো নাকি? আমি তোমাদেরকে বসে থাকতে বলিনি, তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করতে পারো, কিন্তু আমি এখন বিয়ে করছি না, সেই কথাটা তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। এই বলে নীল নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে গেল, তার মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়ে। রাস্তায় দাঁড়িয়ে আছে অটো কিংবা সিএনজির জন্য অপেক্ষা করছে। বাইক নিয়ে বের হতে চাইছিল, কিন্তু সকালবেলা কি হলো কিছুই বুঝতে পারছে না। বাইক স্টার্ট নিচ্ছে না, আর সেই জন্য তাকে অটো কিংবা সিএনজিতে করে অফিস পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো কিছুই পাচ্ছিল না। প্রায় 10 মিনিট পর একটা সিএনজি আসলো। নীল সেটাকে দাঁড় করালো। এই সিএনজি বসুন্ধরা যাবেন? হ্যাঁ মামা, আমি তো বসুন্ধরার দিকে যাচ্ছি, আপনি গেলে উঠে বসুন। ওই যে আপাকে দেখছেন উনিও বসুন্ধরা যাবেন। এই বলে সিএনজি ওয়ালা মামা সিএনজির ভেতর বসে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে দেখালো। নীল এই প্রথমবার মেয়েটার দিকে তাকালো। সে তো পুরোই অবাক হয়ে গেছে। এটা সে কাকে দেখছে? এটা তো তার স্বপ্নে দেখা সেই মেয়েটা। সেই মেয়েটা প্রতিদিন তার স্বপ্নে আসে। নীল অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল, যেন সে চোখের পলক ফেলতেই ভুলে গেছে। অপরদিকে মেয়েটা ফোনে কারোর সাথে ভিডিও কলে কথা বলছিল। সে এসব কিছুকে পাত্তা না দিয়ে তার মতো করে কথা বলে যাচ্ছে। নীল মেয়েটার দিকে তাকিয়ে আছে প্রায় 2 মিনিট হয়ে গেল। তখনও আবারও সিএনজিওয়ালা বলতে লাগলো, কি ব্যাপার মামা, কি হলো? আপনি এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনাকে না বললাম আপনার যদি যাওয়ার থাকে তাহলে উঠে বসতে পারেন, তা না হলে আবার ওই আবার লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মামা, যাচ্ছি, আমাকে যেতেই হবে, তা না হলে আবার আমারও লেট হয়ে যাবে। এই বলে নীল সিএনজিতে উঠে বসলো। আর তখন সঙ্গে সঙ্গে সিএনজিওয়ালা সিএনজি স্টার্ট করলো। মেয়েটা তখন ওখানে ইয়ারফোন দিয়ে ভিডিও কলে কথা বলেই যাচ্ছে। এদিকে নীল সিএনজিতে উঠে
মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীল কি করছে না করছে সেদিকে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। এভাবে প্রায় অর্ধেক রাস্তা চলে আসলো, তখন হঠাৎ মেয়েটার কথা বলা শেষ হয়। মোবাইলটা রাখতে যাবি, দেখতে পাই নীল তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা এই প্রথমবার নীলের দিকে তাকালো, তারপরই নীলকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, এই যে হ্যালো মিস্টার, এক্সকিউজ মি, আপনি এভাবে হাবলার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? নেহার কথায় নীল বাস্তবে ফিরে আসলো, আর সে তখন একটু ভ্যাপাচাকা খেয়ে বলতে লাগলো, না মানে হ্যাঁ আসলে ম্যাডাম। এই বলে নীল তোতলাতে শুরু করলো। সে একজেট কোনো উত্তর দিতে পারছিল না নেহাকে। আর তখনই নেহা একটু রেগে গিয়ে নীলকে বলতে লাগলো, আমি বুঝি না আপনাদের মতো ছেলেদের কি সমস্যা। মেয়ে মানুষ দেখলে এভাবে হাবলার মতো তাকিয়ে থাকতে হবে নাকি? আপনাদের কি মা বাবার ভদ্রতাটুকুও শেখায়নি? একটু নড়েচড়ে বসে নীল আর তারপর সে নেহাকে বলতে থাকে, আরে ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নয়। মানুষ সুন্দরের পূজারি, আর ছেলে মানুষ সুন্দরী মেয়ে মানুষ দেখে তার দিকে তাকাবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। আমার দিকে কেউ এভাবে তাকিয়ে থাকলে আমার সমস্যা হয়। তাহলে বোরকা কিংবা হিজাব পরে বাইরে বের হলেই তো পারেন, তাহলে তো আর মানুষ আপনার দিকে তাকাবে না। এই যে হ্যালো, এক্সকিউজ মি, একদম উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। এই বলে নেহা মুখটাকে ভেঙচি মেরে উল্টো দিক ফিরে বসে রইল। আর এদিকে নীল একটু পরপর নেহার দিকে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল স্বর্গ থেকে কোনো পাতালে নেমে এসেছে। কিন্তু নেহা আর একটিবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। দেখতে দেখতে নীল তার গন্তব্যস্থলে চলে আসলো। সিএনজিওয়ালাকে সিএনজি দাঁড় করাতে বলল, তারপর পাওনা মিটিয়ে দিয়ে অফিসের ভিতরে ঢুকে গেল, যেখানে তারা আজ ক্লায়েন্ট মিটিং হওয়ার কথা ছিল। মিটিং রুমে বসে আছে নীল এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকজন এমপ্লয়ি, যারা সবাই আজ নিজেদের কোম্পানির প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে এসেছে এখানে একজন বিদেশি বাজারের সাথে ডিল করার জন্য। কিছুক্ষণ পরে নীল হঠাৎ করে লক্ষ্য করলো নিহা মানে একটু আগে সিএনজিতে যে মেয়েটার সঙ্গে নীল এই অফিস রুমে এসেই পৌঁছেছে, সেই মেয়েটা এই রুমে এসেই প্রবেশ করলো। নীলের পাশের একটা চেয়ার এই মেয়েটা বসে পড়লো। নীল তখনও মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না। ঠিক এমন সময় বিদেশের ক্লায়েন্ট সে মিটিং রুমে প্রবেশ করলো। সবাই নিজেদের প্রোডাক্টের রিপ্রেজেন্ট করতে লাগলো। অবশেষে নীলের পালা আসলো, সেও নিজের প্রোডাক্ট রিপ্রেজেন্ট করলো। সবার প্রোডাক্ট দেখা শেষ হলে ক্লায়েন্ট মাত্র দুটো কাপড়ের প্রোডাক্ট সিলেক্ট করলো। সেটা হলো নীল যে কোম্পানি থেকে এসেছে সেই কোম্পানি এবং নেহার কোম্পানির প্রোডাক্ট। মিটিং শেষ হলে সবার জন্য খাবারের আয়োজন করা হলো। সবাই খাবার খাচ্ছে, আর এদিকে নীল খাবার নাড়াচ্ছে আর নেহার দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা নেহাকে ভীষণ রকম ভাবে বিরক্ত করছে, কিন্তু সবার সামনে নেহা কোনো কিছুই বলতে পারছে না, কারণ ছেলেটাকে দেখে ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হচ্ছে। সবার সামনে ছেলেটাকে কিছু বলে সেটা বেশি অপমানজনক হয়ে যাবে। নেহা মনে মনে ঠিক করে অফিস থেকে বের হয়ে এই ছেলেটার জন্য অপেক্ষা করবে, আর সেখানেই যা বলার বলবে। এবং সেই সুযোগটা নেহা পেয়েও গেল। অফিস থেকে বের হয়ে এ অফিসের সামনে দাঁড়িয়েছিল, তখনই নীল তার পাশে এসে দাঁড়ায়। নীল কিছু বলতে চাইছিল, আর ঠিক তখনই নেহা নিজের থেকেই বলতে থাকে, এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এভাবে হাবলার মতো বারবার আমার দিকে তাকিয়ে থাকেন কেন? ওই যে আমি তো আপনাকে তখনই বলেছি, সুন্দরী মেয়েদের প্রতি পুরুষের এক অন্যরকম আকর্ষণ কাজ করে, তাই তো আমি এভাবে আপনার দিকে তাকিয়ে থাকি। দেখুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ছ্যাঁচড়া ছেলে মানুষের তাকিয়ে থাকবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি আপনার দিকে তাকাবো না, কিন্তু আমার চোখ যদি আপনার দিকে তাকায় তাহলে সেখানে কিন্তু আমার কোনো দোষ থাকবে না, এই আমি আপনাকে বলে দিলাম। আপনি তো বড্ড লজ্জা ছাড়া মানুষ দেখছি। আরে এই যে ম্যাডাম শোনেন, আমার লজ্জা আছে। আমার চোখের যদি লজ্জা না থাকে তাহলে তো সেখানে আমার কিছু করার নেই। বলতে বলতেই একটা সিএনজি চলে আসলো। নীল তখনই ওই সিএনজিতে উঠে নিজের অফিসে চলে গেল। নেহা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, কারণ তার একজনের সঙ্গে দেখা করার আছে। তার এক বন্ধু আসবে তার সঙ্গে দেখা করার জন্য। সে তার বন্ধুর সঙ্গে দেখা করে অফিসে ফিরে যাবে।
দাঁড়িয়ে থাকে। আর এইদিকে নীল অফিসে এসে বসকে খুশির খবরটা দেয়। ডিল ফাইনাল হয়েছে। এই খবরটা শুনে বস অনেক বেশি খুশি হয়। আর নীলকে বলতে থাকে, আমি খুব ভালোভাবে জানতাম তুমি এই কাজটা করতে পারবে, আর সেজন্যই আমি তোমাকে সেখানে পাঠিয়েছিলাম। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, সেজন্যই তো তোমাকে আমি এতটা ভালোবাসি। হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আপনি আপনার ভালোবাসা যদি এখানে না দেখে আমার বেতনটা একটু বাড়িয়ে দিতেন তাহলে হয়তো ভালো হতো। এত রেগে যাচ্ছ কেন তুমি? এখনো বিয়ে শাদী করনি, একা মানুষ, এত টাকা পয়সা দিয়ে কি করবে বলো শুনি? আর এখনো কম টাকা বেতন পাই, সেই জন্যই বিয়ে শাদী করার সাহস পাচ্ছি না। যদি বেতনটা বাড়াতেন তাহলে বিয়েটা করে নিতাম। ও আচ্ছা, এই কথা। সেটা তুমি আমাকে আগে বলবে তো, তাহলে তো আমি কবেই তোমার বেতন বাড়িয়ে দিতাম। আমি কি এতদিন তোমার বেতন আটকে রাখতাম নাকি? যাই হোক, তুমি কোনো কাজ করো না, এই বায়ারের কাজটা শিপমেন্ট করি, তারপরে আমি তোমার বেতন বাড়িয়ে দেব, আর তুমি মেয়ে দেখা শুরু করে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে, এখানে ফাইলটা রাখা আছে, সব কিছু আপনি আরেকবার চেক করে নেবেন। এই বলে নীল নিজের ডেস্কে চলে গেল। এদিকে কেটে গেল প্রায় 2 দিন। সেদিন আবারও বস নীলকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বলতে লাগলেন, তোমাকে আবারও ওই অফিসে একবার যেতে হবে। ওই অফিসের বস চেকে সাইন করে রেখেছেন, চেক কটা তোমাকে নিয়ে আসতে হবে। এটা আবার কি এমন কঠিন কাজ? এখানে তো আপনি যে কাউকে পাঠিয়ে দিলেই পারেন, যে কেউ গিয়ে এটা নিয়ে আসতে পারে। আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না কেন? এতগুলো টাকার ব্যাপার, আমি যে কাউকে এখনো ভরসা করতে পারি না। তুমি আমার বিশ্বস্ত মানুষ, তাই তোমাকে বলছি। নীল অন্য কাউকে পাঠানোর জন্য রিকোয়েস্ট করলো। বস তার সেই কথা শুনল না। বসের একটাই কথা, নীলকেই এখানে যেতে হবে। তিনি নীলকে খুব বিশ্বস্ত মনে করেন। তাই নীল আর কি করবে, অজ্ঞাত বাধ্য হয়ে তাকে সেখানে যেতে হলো। কিন্তু সেখানে যাওয়াটাও নীলের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। নীল সেখানে গিয়ে সেদিনে সেই দেখা মেয়েটাকে আজ আবারও দেখতে পেয়ে গেল। দুজনের ওয়েটিং রুমে বসে আছে, বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটা সেসবে কোনো পাত্তাই দিচ্ছে না। সেদিনের মতো করে ফোন টিপে যাচ্ছে। হঠাৎ করে কেউ একজন এসে বলতে লাগলো, নেহা ম্যাডাম, আপনাকে স্যার ভেতরে ডাকছেন। হ্যাঁ, আমি আসছি। এই বলে নেহা তখনই সেখান থেকে উঠে কেবিনের ভিতরে চলে গেল। নীল তখনও সেখানে বসে আছে, অপেক্ষা করছে কখন নেহা বের হয়ে আসবে এবং নেহার সঙ্গে একটু কথা বলার সুযোগ পাবে। কিন্তু সেই সুযোগটা আদৌ পাবে কিনা সেটাই ভাববার বিষয়। নেহা ভিতরে যাওয়ার 5 মিনিট পর ফিরে আসলো। তখনই সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আবারও কেবিন থেকে বের হয়ে আসে আর নীলকে বলতে থাকে, স্যার এবার আপনি আসুন, স্যার এবার আপনাকে ডাকছেন। ছেলেটার কথা শুনে মনে একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো নীল। সে মনে মনে ভেবেছিল নেহা কেবিন থেকে বের হয়ে আসার পরে সে নেহার সঙ্গে কথা বলবে, কিন্তু এই ছেলেটা তাকে সেই সুযোগটা দিল না। আর এদিকে তাদের সঙ্গে দেখা করে চ্যাট নেটওয়ার্ক নেওয়াটাও অনেক বেশি ইম্পর্টেন্স, তা না হলে আবার বসের বকা শুনতে হবে। তাই সে আর দেরি না করে স্যারের কেবিনে চলে গেল। তারপর তার মনে একটু আশা ছিল কেবিন থেকে বের হয়ে এসে যদি নেহাকে ওয়েটিং রুমে দেখতে পায় তাহলে সেখানে নেহার সঙ্গে একটু কথা বলে নিবে। তাই তো নীল তাড়াহুড়ো করে বসের কেবিন থেকে বের হয়ে আসে, কিন্তু সেটা মনে হয় আর কপালে জুটল না। কারণ নীল কেবিন থেকে বের হয়ে নেহা ওয়েটিং রুম থেকে চলে গেছে, তার মানে অনেকক্ষণ আগেই চলে গেছে সেখান থেকে। কিন্তু আলো যদি সহায় থাকে তাহলে মরা গাছেও ফুল ফোটে, সেরকমটা হয়েছে নীলের সঙ্গে। নীল যেখানে বসেছিল সেখানেই দেখতে পেল একটি পার্স পড়ে আছে। নীল সেটা হাতে নিল, দেখতে পেল ভিতরে একটি আইডি কার্ড এবং বেশ কিছু টাকা রয়েছে। আইডি কার্ডের ছবিটা দেখে নীল কনফার্ম হয়ে নিল এটা নিহার। তাই সে এটা হাতে করে নিয়ে তবেই বের হলো। বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে মেয়েটা কিরকম ভুলো মনের মানুষ। এটা যদি নীল ছাড়া অন্য কেউ দেখতো তাহলে তো নিয়ে চলে যেত, কিন্তু নীল এখন এটা নেহার কাছে পৌঁছাবে কিভাবে সেটাই ভাবতে লাগলো। দেখতে দেখতে নিজের অফিসে পৌঁছে এলো নীল। বসের কাছে চেকটা পৌঁছে দিয়ে তারপর নিজের কেবিনে চলে আসে, নিজের কাজ করতে থাকে আর ভাবতে থাকে। তখনই হঠাৎ মনে পড়লো ব্যাগের ভিতর কোনো ফোন নাম্বার পাওয়া যায় কিনা সেটা দেখতে। তখনই নীল পার্সটা খুললো আর ভালোভাবে চেক করতে লাগলো। তখন ভিতরে একটা নাম্বার দেখতে পেল। নীল সঙ্গে সঙ্গেই নাম্বারটা মোবাইলে তুলে নিয়ে ওই নাম্বারে কল
করলো। দুবার রিং হতেই অপর প্রান্ত থেকে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে আপনি চিনবেন না? আপনি একটু আগে যে অফিসে চেক সাইন করিয়ে নিতে এসেছিলেন, সেখানে আপনার একটা পার্স ফেলে রেখে গেছেন। আমিও তাই পেয়েছি। ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম। আমি তো ভেবেছি এটা হয়তো রাস্তার কোথাও ফেলে রেখে এসেছি। আমি তো এটার আশা ছেড়ে দিয়েছিলাম। না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি আপনার অ্যাড্রেস দিন, আমি সেটা আপনার কাছে পৌঁছে দেব। এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন। আজ সন্ধ্যায় আপনি আমার সঙ্গে একটা কফি শপে দেখা করুন। সেখান থেকে না হয় আমি আপনার কাছ থেকে এটা রিসিভ করে নিব। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি অ্যাড্রেস মেসেজে পাঠিয়ে দিন, আমি সময় মতো পৌঁছে যাব। নীল মনে মনে ভাবতে লাগলো, এই তো সেঞ্চুরি করে ফেললাম। এই বলে সে ফোনটা রেখে দিল। তারপর অফিসে কাজ করতে লাগলো। কিন্তু বিশ্বাস করেন ভিউয়ার্স, সে কোনোভাবেই কাজে মন বসাতে পারছিল না। বারবার শুধু মনে হচ্ছিল সময় কখন ফুরবে, কখন সে নেহার সঙ্গে দেখা করবে আর একটু কথা বলবে। নেহ তাকে সন্ধ্যা 6টায় দেখা করতে বলে। নীল বিকেল 5টা বাজতে না বাজতেই অফিস থেকে বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা নেহার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো। সেখানে এসে বসে আছে। এখনো সন্ধ্যা 6টা বাজতে 15 মিনিট সময় বাকি আছে। নীল বসে বসে অপেক্ষা করতে লাগলো কখন সন্ধ্যা 6টা বাজবে আর কখন এখানে এসে পৌঁছাবে। কিন্তু ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা বেজে গেল। নেহা সেখানে এসে পৌঁছালো না। নীল অনেকটা চিন্তিত হয়ে পড়ল। নেহার নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। নীল অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। তবে কি নেহার কোনো দুর্ঘটনা ঘটল? এসব কিছুই চিন্তা করছিল নীল। ঠিক তখনই বৃষ্টিতে কাক ভেজা হয়ে রেস্টুরেন্টে এসে পৌঁছালো নেহা। নেহাকে দেখেই নীল উঠে দাঁড়ালো আর তারপর এসে নেহাকে বলতে লাগলো, আরে আপনার এই অবস্থা হলো কি করে? আর বলবেন না, অফিস থেকে একটা রিক্সা নিয়ে বের হয়েছিলাম, আর মাঝ রাস্তায় আসতেই হঠাৎ করে ধুম বৃষ্টি নেমে গেল। আর এ থেকে আপনিও অপেক্ষা করছেন না, এসে কোনো স্কুল পারছিলাম না, তাই বৃষ্টিতে ভিজেই আসতে হলো। আরে সেটা আপনি আমাকে একটা ফোন করে বলে দিলেই পারতেন। আমি এখানে বসেই আপনার জন্য অপেক্ষা করতাম। সেটা করব কি করে? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন অফ হয়ে গেছে। সেটা করব কি করে? আমার ফোনের চার্জ তো শেষ হয়ে গেছে, তাই ফোন অফ হয়ে গেছে। তা না হলে তো আমি চাইছিলাম আপনাকে ফোন করে বলার জন্য। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করুন, মাথাটা একটু মুছে নিন, তা না হলে ঠান্ডা লেগে যাবে। এ বলে নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা তোয়ালে বের করে নেহার দিকে এগিয়ে দিল। নেহাও কোনো কিছু চিন্তা না করে নীলের হাত থেকে ওটা নিয়ে মাথাটা মুছে নিল আর তারপরে বসতে বসতে বলতে লাগলো, ধন্যবাদ আপনাকে। বলুন কি খাবেন, চা না কফি? আপনি কোনটা খাবেন বলুন? আপনার সঙ্গে এই প্রথমবার বাইরে মিট করতে আসলাম, আজ আমার আপনাকে ট্রিট দেওয়া প্রয়োজন। আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি আমার উপকার করতে এখানে এসেছেন, তাই আপনার কাছ থেকে ট্রিট নেওয়াটা অন্যায় হবে। আজ আমি খাওয়াবো, অন্যদিন না হয় আপনি আমাকে খাওয়াবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য তো এক কাপ কফি থেকে চলে যাবে। আপনি মেবি আমাকে অপমান করার জন্য কথাটা বলছেন। আমি মেয়ে মানুষ, তার জন্য কি আপনি অন্য কিছু খেলে সেটার বিল পরিশোধ করতে পারবো না? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। আর আপনাকে অপমান করার মতো স্পর্ধা আমি কখনো দেখাতে পারি কি? আমি এমনি জাস্ট বললাম, অন্য কোনো ব্যাপার নেই। তাছাড়াও আমি বাইরের খাবার তেমন একটা খাই না। সেটা বললে তো আমি শুনবো না। আপনি আমার এত বড় একটা উপকার করেছেন। পার্সের ভেতরে আমার প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র ছিল, যেগুলো হারিয়ে গেলে আমার অনেক বড় একটা ক্ষতি হতো। তো আপনি সেগুলো আমাকে ফেরত দিয়েছেন, আপনাকে কিছু খেতেই হবে। এই বলে নেহা তখনই তাদের দুজনের জন্য দুটো কাছের বিরিয়ানি আর বোরহানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে তাদের খাবার দিয়ে গেল। তারপর দুজনেই একসঙ্গে বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতে নীল নিজের ব্যাগ থেকে নেহার পার্সটা বের করে তার হাতে তুলে দিল আর বলতে লাগলো, সবকিছু একবার চেক করে দেখে নিলে খুশি হব। সেটার কোনো প্রয়োজন হবে না। আপনি যখন নিজের ইচ্ছায় এটা আমার কাছে ফেরত দিয়েছেন, তখন এখান থেকে নিশ্চয়ই কোনো কিছু উধাও হয়নি। এই বলে নেহা নীলের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নীল তখনও সেখানে বসে আছে। সে মনে মনে ভেবেছিল নেহা তার সঙ্গে আরো অনেকক্ষণ সময় বসে গল্প করবে।
তাকে একটু সময় দেবে, কিন্তু নেহা সেরকম কোনো কিছুই করলো না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো। তখনই নীলের আম্মু নীলকে ফোন দেয়। কিরে কই তুই? অফিস ছুটি হয়ে যায় সেই বিকেল 5টায়, আর এখন রাত 8টা বাজতে চলেছে, এখনো তোর বাসায় ফেরার নামগন্ধ নেই। আরে আম্মু, আমি তো তোমার বৌমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব। এমন কথা শুনে নীলের আম্মু নির্ঘাত ভেবে নিলেন ছেলের মাথা খারাপ হয়ে গেছে। যে ছেলে এখনো পর্যন্ত নিজের থেকে সহজে কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা বলে না, সেই ছেলে কিনা বউয়ের সঙ্গে দেখা করতে। তাই তো নীলের আম্মু নীলকে বলতে লাগলো, দেখ, ফালতু কথা বলা বন্ধ করে এসব ফালতু কথা বলা আমার একদমই ভালো লাগছে না। বাসায় কখন আসবি সেটাই বল। আরে আম্মু, আমি কোনো ফালতু কথা বলছি না, যা সত্যি তাই বলছি। আমি তোমার হব বৌমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু মিসেস আলিয়া বেগম এইসব কিছু মজার চলেই নিচ্ছিলেন, তাই তো তিনি ফোনটা কেটে দিলেন। আর এই দিকে নীল মায়ের কাছে কোনো পাত্তা না পেয়ে তখন বাধ্য হয়ে ফোনটা রেখে দিয়ে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। সত্যি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই বাইকটা ভিজে একাকার হয়ে গেছে। সে বাইক চালিয়ে বাসে চলে আসলো। কলিং বেলের চাপ দিতে তার ছোট ভাই এসে দরজাটা খুলে দিল, আর তখনই বলতে লাগলো, ভাইয়া আমার চকলেট কোথায়? চকলেট দাও। তখনই নীল জিভে কামড় দিয়ে উঠে আসতো সে তার ছোট ভাইয়ের জন্য চকলেট আনতে ভুলে গেছে। এখন যদি তার ভাই এটা জানতে পারে সে চকলেট না নিয়ে বাসায় বেড়াতে এসেছে, তাহলে তার ভাই এখনই চিল্লাপাল্লা শুরু করবে। নীল কিভাবে কি করবে, তার ভাইকে কিভাবে শান্ত করবে সেটাই ভেবে পাচ্ছিল না। তাই সে তার ভাইকে বলতে লাগলো, নিহান শোন, তোকে আজ একটা গল্প বলি। আরে ভাইয়া চুপ করো, তুমি তোমার গল্প আমি পরেই শুনবো। আগে তুমি আমার চকলেট দাও। আমি সেই কখন থেকে চকলেটের জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি তো বাসায় আসার নামগন্ধ নিচ্ছিলে না। নীল পড়ে গেল মহাজালে। সে খুব ভালোভাবেই বুঝতে পারলো ভাইকে চকলেট না দিলে আর কোনো উপায় নেই। কিন্তু এখন সে কি করবে, যেখানে কার কাছে কোনো চকলেটই নেই। তাই সে মনে মনে একটা ফোন দিয়ে আসলো। তখনই তার মোবাইলটা বের করে একটা কল আসার বাহানা করে বাসা থেকে বেরিয়ে গেল। এদিকে তার ভাই পিছু ডাকছিল, কিন্তু সেসব কথা না শুনে বাসা থেকে বের হয়ে যায়। তারপর বাসার সামনে এক দোকান থেকে তার ভাইয়ের জন্য চকলেট কিনে নিয়ে আবারও বাসায় ফিরে আসে। এদিকে ড্রয়িং রুমে এসে বসতেই তার আম্মু সেখানে এসে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে, কিরে সেই কখন তোর গলার আওয়াজ শুনলাম, আর এখনো তুই ড্রয়িং রুমে বসে আছিস কেন? এমনি তোমার হবু বৌমাকে খুব বেশি মিস করছি, তাই এখানে বসে আছি। দেখ, ফালতু কথা বলা একদম বন্ধ কর। এসব ফালতু কথা বলা আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না, তোমার কেন মনে হচ্ছে আমি ফালতু কথা বলছি? আমি একদম সত্যি কথা বলছি। তোমার হবু আমার সঙ্গে দেখা করতে গেছিলাম। কিন্তু আলিয়া বেগম নিজের ছেলের কথাই কোনো পাত্তা দিলেন না। তিনি মুখটাকে ভেঙচি মেরে রুমের ভিতর চলে গেলেন। আর এইদিকে নীল মায়ের কাছে পাত্তা না পেয়ে বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে টিভি দেখল। তারপর নিজের রুমে চলে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে নীল এদিকে দেখতে দেখতে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেল। নীল খাবার টেবিলে চলে গেল, আর সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে ঘুমানোর জন্য চলে গেল। নীলও নিজের রুমে চলে আসে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু কোনোভাবেই তার চোখে ঘুম আসছিল না। বারবারই নেহার মায়াবী চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছিল। অনেক চেষ্টা করেও কোনোভাবে নেহার চেহারাটা ভুলে থাকতে পারছিল না। মনে হচ্ছিল নেহা তার পাশেই আছে, তার সাথে শুয়ে আছে, তার সঙ্গে গল্প করছে, কিন্তু পরক্ষণেই চোখ মেলে আর নেহাকে কোথাও দেখতে পাচ্ছিল না। এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে গেল, কিন্তু নীলের চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। সে কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না। হঠাৎ করে একজন অচেনা মানুষকে এত বেশি মনে পড়ছে, সে এটা ভেবে পাচ্ছে না। তখনই হঠাৎ করে নীলের মনে পড়ল মোবাইলে তো নেহার নাম্বার আছে, একবার ফোন দিয়ে কথা বলাই যায়। যেমন চিন্তা তেমন কাজ। নীল সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিল আর নেহাকে ফোন দিল। বেশ কয়েকটা রিং হওয়ার পর নেহা ঘুমো ঘুমো কণ্ঠে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখছি খুব তাড়াতাড়ি মানুষকে ভুলে যেতে পারেন। এই তো সন্ধ্যায় দেখা হলো আর এখনই ভুলে গেলেন।
নেহা বেশ কিছুক্ষণ চুপ করে রইল আর কণ্ঠটা বোঝার চেষ্টা করলো। ততক্ষণে সে বুঝতে পারলো এটা নীল। তখন সে বলতে লাগলো, আরে আপনি? ও হ্যাঁ, চিনতে পেরেছি। তা হঠাৎ এত রাতে কেন আমাকে ফোন করলেন? জানি না, কিন্তু হঠাৎ করে আপনার কথা কি খুব বেশি মনে পড়ছিল, তাই মনে মনে ভাবলাম একবার ফোন করে আপনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক, তাহলে হয়তো ভালো লাগতে পারে। ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমাকে এভাবে হুট করে এত বেশি মনে পড়ার কারণটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। বললাম তো জানি না, আপনাকে ভীষণ মিস করছিলাম। এই বলে দু কথাই কথা বাড়তে থাকে আর দুজনে অনেকটা সময় নিয়ে কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে নেহা মোবাইলের দিকে তাকিয়ে দেখলো রাত 3টা বেজে গেছে। নেহা ভীষণ রকম চমকে যায় আর তখনই সে নীলকে বলতে থাকে, আর ইউ ম্যাজিক ম্যান, যেখানে কিনা আমি কোনো মানুষের সঙ্গে 5 মিনিটের বেশি কথাই বলি না, সেখানে সেই রাত 12টা থেকে এখন রাত 3টা বাজে আপনার সঙ্গে কথা বলছি। আরে কি বলেন, এত সময় পার হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এই বলে নীল ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ, সত্যি সত্যি রাত 3টা বেজে গেছে। তারপর দুজনে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়ল। তারপর থেকে প্রায় তাদের ফোন আলাপ চলতে থাকে। দুজনেই অফিসে আর বাসায় সব মিলে ব্যস্ততম জীবন কাটাচ্ছে। এদিকে বারবার নেহার সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু নেহার সেরকম কোনো সময় হয়ে উঠছে না। নেহার পরিবারের বড় মেয়ে, তারপর সংসারের চাপ, সব মিলিয়ে সারাদিন খুবই ব্যস্ততার সঙ্গে সময় কাটাতে হয়। তার অসুস্থ মা, ছোট বোন দুটো পড়াশোনা করছে। অফিস করে এসে বাসায় রান্নাবান্না, তারপর আবার সকালে ঘুম থেকে উঠে সবার জন্য সবকিছু রেডি করে রেখে তারপরে অফিসে যেতে হয় নেহাকে। তাই বাইরের সময় তার মতো সেরকম কোনো সময় নেহার কখনোই হয়ে ওঠে না। আর এইদিকে নীলের আম্মু বারবার নীলকে বিয়ে করার জন্য প্রেশার দিয়ে যাচ্ছে। নীল পড়াশোনা শেষ করেছে, এই তো মাস 6 হলো, আর ইতিমধ্যেই একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে। তখন থেকে তার আম্মু শুরু হয়েছে বিয়ে কর বলে মাথা খারাপ করে দেওয়া। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটা মেয়ের সঙ্গে কথা বলেছেন, কিন্তু নীল সায় দিচ্ছে না, সেজন্য কথা আগাতে পারছে না। কিন্তু এইদিকে হঠাৎ করে নেহার সঙ্গে কথা হয়ে নিজেকে নেহার মধ্যে হারিয়ে ফেলেছে। নেহার সঙ্গে দেখা হওয়ার পর থেকে নীলও বিয়ের ব্যাপারে তার মায়ের সঙ্গে আগ্রহ দেখাচ্ছে, আর মাঝে মধ্যে নেহার ব্যাপারে তার মায়ের সঙ্গে কথা বলছে। আম্মু, তোমাকে বললাম না একটা মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে, মেয়েটাকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সে না হয় করবি, কিন্তু সেই মেয়েটার সঙ্গে আমাদের দেখা করিয়ে দে, কথা বলিয়ে দে। আম্মু, আমাকে একটু সময় দাও, আগে আমি নিজে ফ্রি হয়ে নেই, তারপর তোমাদেরকে পরিচয় করিয়ে দেব, কোনো সমস্যা নেই। এই বলে নীল তার আম্মুর কাছ থেকে সময় চেয়ে নেয় আর নেহার সঙ্গে বারবার দেখা করার কথা বলতে থাকে। কিন্তু নেহা কোনোভাবেই ম্যানেজ করতে পারছিল না নীলের সঙ্গে দেখা করতে। আর সে কোনোভাবেও বুঝতেও পারছিল না নীল কেন এত দ্রুত তার সঙ্গে দেখা করতে চাইছে, কেমন কথা বলতে চাই যেটা ফোনে বলা যাচ্ছে না। তাই নেহা নিজেও নীলকে মনে মনে একটু সন্দেহ করতে থাকে। তবে কি নীল অন্য কোনো রকম ইঙ্গিত দিচ্ছে নেহাকে, সেটাই ভেবে পায় না নেহা। কারণ নেহা ইতিমধ্যে বিয়ের জন্য কোনো চিন্তা ভাবনা করছে না। সে এখন ফ্যামিলিকে একটু টাইম দিতে চায়, কারণ এই মুহূর্তে ফ্যামিলির পাশে দাঁড়ানোটা তার ভীষণ প্রয়োজন। তার কারণ হচ্ছে বেশ কয়েক বছর হলো নেহার বাবা মারা গিয়েছে। তারপর নেহার মা তার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে নেহা এবং তার বোনেদের পড়াশোনা করিয়েছেন, কিন্তু সেটাও আরও বেশি দিন চলল না, কারণ নেহার বাবা সেরকম কোনো সম্পত্তি তাদের জন্য রেখে যাননি। ইতিমধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখনই হঠাৎ করে নেহার চাকরিটা হয়ে গেল, যেটা ছিল তাদের পরিবারের জন্য খুবই বড় একটা ব্যাপার। নেহার চাকরিটা হয়ে যেতে তার মা এবং তার বোনেরা ভাবতে লাগলো তাদের অভাবের দিন বুঝি শেষ হতে চলল। নেহাও মনে মনে এরকমটাই ভাবতে লাগলো, কারণ এখন আর তাদেরকে অর্থ অভাবে দিন কাটাতে হবে না। নেহার যে কোম্পানিতে চাকরি হয়েছে সেই কোম্পানিতে নেহার বেতন মান্থলি 30,000 টাকা ধরা হয়েছে। নেহার বেতনের টাকা দিয়ে তার পরিবার খুব ভালোভাবে চলেও যেত, সেটা কোনো সমস্যা ছিল না। তবে নেহার মা নেহার চাকরি হওয়ার পর থেকে আরও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, যার কারণে নেহার উপর প্রেশারটা আরও বেশি বেড়ে গেল। যাই হোক ভিউয়ার্স,
সেসব কথা না হয় আপনারা গল্পের মধ্যেই জেনে নেবেন। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে নেহা সবার প্রথমে ফ্রেশ হয়ে নিল, তারপরই কিচেনে চলে গেল সবার জন্য নাস্তা বানানোর জন্য। নাস্তা বানানোর কাজ শেষ হতে না হতেই তার ছোট বোন নাস্তার টেবিলে চলে আসে, আর সে নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কিরে আপু, তোর নাস্তা বানানো এখনো ভালো না? সকালবেলা উঠে আগে আমাদের নাস্তাটা বানিয়ে দিবি। এইটুকু কাজ তুই করতে পারিস না? আরে বোন, তুই এভাবে কেন কথা বলছিস? সকালবেলা উঠে আমি তোদের জন্য নাস্তা বানিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করি। সে তো তুই আমাদের উদ্ধার করে ছেড়ে দিয়েছিস একেবারে। এখন সকাল 7টা বাজে, এখনো নাস্তা পেলাম না। আমাকে তো টিউশনে যেতে হবে, তাই নয় কি? এই নে, তোর নাস্তা রেডি করা আছে, তুই খেয়ে নে। আমি আম্মুকে নাস্তা খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেব, তারপর আবার আমাকে একটু বাজারেও যেতে হবে দুপুরে রান্না করে, তবে তো অফিসে যেতে হবে। নেহার কথা শুনে তার ছোট বোন মুখটাকে একটা ভেঙচি মারল। যদিও কিছু বলতে চাইছিল, কিন্তু নেহা তাকে সেই সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। নেহা তার আম্মুকে নাস্তা খেতে দিয়ে তারপর বাজারে ব্যাগ দিয়ে বাইরে বের হয়ে গেল। বাজার করে এনে দুপুরের রান্না শেষ করে তবে সে অফিসে বের হলো। লাঞ্চ টাইম, লাঞ্চ শেষ করে নিজের কেবিনে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। ঠিক ওই সময়ে নীল নেহাকে ফোন করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাকে সেই কবে থেকে বলছি একটু আমার সঙ্গে দেখা করার জন্য। আপনি কি আমার সঙ্গে দেখা করতে চাইছেন না নাকি? আজ আমি একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি এইভাবে কেন আমার সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে আছেন? আপনার কি কোনো ইম্পর্টেন্ট প্রয়োজন আছে নাকি? দরকার আছে বলেই তো আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছি। সেটা আপনি কেন বুঝতে পারছেন না বলুন? বলুন না, আপনি কবে আমার সঙ্গে দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যায় আপনি সেদিন যে কফি শপে এসেছিলেন সেখানে চলে আসবেন, আমি সেখানেই আপনার সঙ্গে দেখা করে নেব। এই বলে নেহা ফোনটা কেটে দিল। আর এদিকে নীল মনে মনে অনেক বেশি খুশি হলো। এতদিন পর সে নেহার সঙ্গে দেখা করতে চলেছে। অবশেষে সে নেহাকে নিজের মনে কথা জানাতে পারবে। এই কথা চিন্তা করতে করতে সে অফিসের কাজগুলো দ্রুত শেষ করে নিল। এদিকে নেহাও নিজের কাজ শেষ করছিল। মনে মনে ভাবছিল নীল আজ কি বলবে সেটা শুনতেই হবে, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর কি। বিকাল 4:15 বাজায় তখন সে বসের কেবিন থেকে নেহাকে ডেকে নেওয়া হলো। নেহা কোনো কিছু চিন্তা না করে বসের কেবিনে প্রবেশ করলো, আর তখনই বস বলতে লাগলো, নেয়া, আজ বিকেলেই তোমাকে একটু আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কেন স্যার, কি হয়েছে? আমি একেবারেই পছন্দ করি না সেটা, তুমি খুব ভালো করে জানো। তাই আমার মুখের উপরে কখনোই কোনো প্রশ্ন করবে না। আমি তোমার বস, আমি তোমাকে যা করতে বলবো তুমি কিন্তু তাই করবে। প্রস্তুত? হ্যাঁ স্যার, সেটা ঠিক আছে, কিন্তু আজ বিকালে আমার একটা কাজ ছিল, অন্যদিন গেলে হয় না? দেখো, তোমার কাজের চাইতেও আমার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার কথা তোমাকে মানতেই হবে, এবং আই এম এ রিয়েল বস। তখন নেহা বসের মুখের উপর আর কোনো কথা বলার সাহস পেল না। সে চুপচাপ নিজের কেবিনে চলে গেল। নীলকে কি উত্তর দিবে সেটাই ভেবে পাচ্ছে না, কারণ এতদিন ধরে ছেলেটা তার সঙ্গে দেখা করতে চাইছে। আর আজকে সে যখন ছেলেটাকে দেখা করার ডেট দিল, আর তখনই কি না তার কাজ পড়ে গেল। এখন সেই ছেলেটাকে কি বলবে, এসব চিন্তা করতে করতে ঘড়ি কাটা বিকাল 5টার কাছাকাছি চলে আসলো। নেহা মনে মনে ভাবলো এখনই নীলকে ফোন করে সব কিছু জানাতে হবে, তা না হলে আবার ছেলেটা এসে অপেক্ষা করবে। ওই মুহূর্তে নেহা নীলকে ফোন দিল, কিন্তু নীলের ফোনটা সাইলেন্ট থাকায় নীল ফোনটা রিসিভ করতে পারলো না। অফিস টাইমে নীল সবসময় ফোন সাইলেন্ট করে রাখে, আর এই সময় কেউ ফোন দিলে সে কখনোই ফোন রিসিভ করে না। আজকেও এরকমটা হয়েছে। অফিস থেকে ঠিক বিকাল 5টায় বের হয়ে নীল তার পরে নেহার বলা অনুযায়ী ঠিকানা অনুযায়ী চলে আসে, আর সেখানে বসে নেহার জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা 6টা বেজে যায়, নেহা আসে না। তখনই নীল মোবাইলটা বের করে
নেহাকে ফোন দেওয়ার জন্য। নীল মোবাইলটা হাতে নিয়ে দেখে নেহা অলরেডি তাকে অনেকগুলো কল দিয়ে ফেলেছে। তাই সে সঙ্গে সঙ্গে নেহাকে কল ব্যাক করলো। দুবার রিং হতে নেহা কলটা রিসিভ করলো। আর তখনই নেহা নীলকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখন এসে পৌঁছাননি কেন? কোনো প্রবলেম হয়েছে কি? না মানে আসলে সরি, আমি আজ আসতে পারবো না। আমাকে আজ বসের সঙ্গে একটা জায়গায় যেতে হচ্ছে। প্লিজ আমায় ক্ষমা করবেন। কথাটা শুনে নীলের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মনে মনে ভেবে রেখেছিল আজ নেহার সঙ্গে তার দেখা হবে এবং সে নেহাকে নিজের মনে কথা খুলে বলবে, কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে উঠল না। ভারাক্লান্ত মনে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার দিকে এগোতে থাকে। বাসায় এসে মুখ ভার করে ড্রয়িং রুমে বসে থাকে। তার আম্মু তার পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকেন, কিরে বাবা, কি হয়েছে? তুই এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? কিছু হয়নি আম্মু, প্লিজ আমাকে একা থাকতে দাও, আমার সঙ্গে কোনো কথা বলো না। এই বলে সে তার আম্মুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। আজ তার সত্যি ভীষণ মন খারাপ হচ্ছে নেহার জন্য। আসলে পরের চাকরিটা বুঝি এমনই হয় যেখানে কেউ চাইলেও নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারে না। আর সেজন্যই তো নেহা আজ ইচ্ছে থাকা সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারল না। অপরদিকে নেহাও সেই একই অবস্থা। সে একজন মানুষকে কথা দিয়েছিল তার সঙ্গে দেখা করবে, কিন্তু বসের কথা রাখতে গিয়ে সে দেখাটা আর করা হয়ে উঠল না। সেও ভীষণ মন খারাপ নিয়ে বসের সঙ্গে একটা ক্লায়েন্ট মিট করতে আসে। তবে ব্যাপারটা যদি সে পর্যন্তই শেষ হয়ে যেত তাহলে তো ভালোই ছিল, কিন্তু হয়ে গেল অন্য কিছু। নেহা ওই মিটিং শেষ করে বাসে রওনা দিতে দিতে একদম রাত 9টার মতো বেজে গেল। তখন বস নেহাকে বলতে থাকে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, যদিও প্রথমে নেহা রাজি হচ্ছিল না। সে বসকে বারবার বলছিল সে রিক্সা করে বাসায় চলে যাবে, কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষকে এতটা রাস্তায় একা একা যেতে দেওয়া ঠিক হবে না। সেজন্য নেহা প্রথমে রাজি না হলো, অবশেষে বসের কথাই রাজি হয়ে গেল। বাসে এসে পৌঁছাতে মোটামুটি রাত 10:30টার মতো বেজে গেল। কলিং বেলে চাপ দিতে নেহার ছোট বোন এসে দরজাটা খুলে দেয়। নেহাকে দেখা মাত্রই তার বোন মুখ কালো করে বলতে থাকে, বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করে রাত 10:30টায় বাসায় ঢুকেছিস, এখন রান্না বান্না কে করবে শুনি? ছোট বোনের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে প্রচন্ড পরিমাণ রেগে যায় নেহা, কিন্তু কি করবে, নিজের ছোট বোন বলে কথা, তাকে তো আর রাগ দেখানো যাবে না। তাই সে নিজেকে কন্ট্রোল করে নিয়ে বোনকে বলতে লাগলো, রূপা প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। কিসের কন্ট্রোল ইয়োরসেলফ? তোমার অফিস হাইয়েস্ট ছুটি হতে সন্ধে 6টা বাজতে পারে, আর এখন রাত 10:30 বাজে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? কার সঙ্গে সময় কাটিয়েছো? আম্মু তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, সেজন্য কি তুমি এই বাসায় থেকে যা ইচ্ছে তাই করবে? নে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, নিজের ছোট বোনকে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তুমি একটু বেশি বেয়াদব হয়ে গেছো। আমি অফিসের কাজে বসের সঙ্গে ক্লায়েন্ট মিটিংয়ে গিয়েছিলাম। রাত 10টায় কোনো ক্লায়েন্ট মিটিং থাকতে পারে, সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এসব ব্যাপারে আমাকে আর কোনো কথা বলতে হবে না। এই বলে রূপা সেখান থেকে সরে গেল। নেহা তার সঙ্গে আর কোনো তর্ক করার মুডে নেই, তাই সে নিজের রুমে চলে গেল। ব্যাগটা রেখে জামা কাপড় ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে নিল। রাত 11টা কিচেনে এসে নেহা দেখতে পায় ছোট বোনেরা এখনো রান্নাবান্না কোনো কিছুই করেনি। সে তখন কাউকে কোনো কথা না বলেই তার এবং তার আম্মুর জন্য খাবার বানিয়ে নিয়ে তার আম্মুর রুমে চলে গেল। তার আম্মুকে খাবারটা খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলো। রাত 12টা তার ছোট দুই বোন তার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি খাবার খেয়ে নিচ্ছ, আমাদেরকে ডাকুনি কেন? স্নেহা তার ছোট বোনের কথায় কোনো উত্তর দিল না, সে তার মতো খাবার খেয়ে যাচ্ছে। তখন আবারও তার ছোট বোন বলতে লাগলো, কি হলো, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ না? একে তো এত দেরি করে বাসায় ফিরে এসেছো, এখন আবার নিজের মতো করেই নিজের খাবারটা খেয়ে নিচ্ছ। হ্যাঁ, আমি সারাদিন অফিস করে এসেছি, আমার শরীর ক্লান্ত লাগছে, তাই আমি নিজের খাবারটা নিজে তৈরি করে খেয়ে নিয়েছি। এবার তোমাদের যদি মনে হয় নিজেদের খাবার নিজেরা তৈরি করে নাও। এই কথা শোনা মাত্রই নিহার ছোট দুই বোন ভীষণ পরিমাণ রেগে গেল। তার কি বলবে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। রাত 12টা বাজে, তারা এখনো রাতের রান্না করবে, তাছাড়া তারা কখনো রান্না বান্না করে না।
আগুনের কাছে গেলে তাদের স্কিন ড্যামেজ হয়ে যাবে, তাই তারা বাসায় থেকে সেরকম কোনো কাজ কখনোই করে না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করা, তারপর টিউশন শেষ করে কলেজে যাওয়া, আর কলেজ থেকে এসে নিজের পড়া কমপ্লিট করা, এতটুকুই তাদের কাজ। তারা কখনো গোসল শেষ করে নিজেদের জামা কাপড়গুলো পর্যন্ত পরিষ্কার করে না, সেগুলো নেহাকেই করতে হয়। তারপর নেহা তাদের কোনো কথাই বলে না। ছোট মানুষ এই কথা বলে নেহা কাজগুলো নিজে করে নেয়। বিনিময়ে আজ বোনদের কাছ থেকে এই কথা শুনতে হলো নেহার, তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই কাজটা করেছে। সে খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে তার ছোট বোনেরা রান্না করতে পারবে না, সেজন্য খাবার না খেয়ে রুমে চলে যায়। তাদের রুমে মুড়ি আর বিস্কিট রাখা ছিল, তারা সেগুলো খেয়ে রাতটা কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা আবারও গতকালকের মতো করে আজকেও নেহা তার এবং তার আম্মুর জন্য খাবার তৈরি করে তার আম্মুকে খাইয়ে দিল। আর নিচে খাচ্ছিল। ঠিক ওই সময় তার বোনেরা দুজনেই খাবার টেবিলে আসে। সকালবেলা টেবিলে এসে নিজেদের জন্য খাবার তৈরি না দেখে বোনেদের মেজাজ আরও খারাপ হয়ে গেল। আর তারা বলতে লাগলো, আপু তুই এসব কি শুরু করেছিস আমাদের সঙ্গে? এই বাড়িতে থেকে কি আমরা 3 বেলা খাবারও খেতে পারবো না নাকি? কে বলেছে তোমরা এই বাড়ি থেকে নিজেদের খাবার খেতে পারবে না? নিজেদের তৈরি করে তারপর খেয়ে নাও, আমি একবারও তোমাদের নিষেধ করিনি। এই বলে নিজের খাবার শেষ করে রুমে চলে গেল নেহা। আর এদিকে নেহার এমন কথা শুনে তার দুই বোন রাগে গজগজ করতে লাগলো। তার কি করবে কিছুই বুঝতে না পেরে দুজনে মিলেই সিদ্ধান্ত নিল আজ নিজেরাই নিজেদের জন্য খাবার তৈরি করবে। নেহা শুধুমাত্র 3 বেলা খাবার তৈরি করে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এটা তাদের বুঝে আসে না। এই কথা বলতে বলতে দুজনে মিলে কিচেনে প্রবেশ করলো আর রান্না করার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু তারা তো কখনো রান্নাই করেনি, তাহলে রান্না করবে কিভাবে সেটাই ভাববার বিষয়। দুজন মিলে আটা গোলাতে গেল, একজন আটা দেয় একজন পানি দেয়। এভাবে আটা শক্ত হয়ে যায় না, হলে পানি বেশি হয়ে যায়। চলে গেল প্রায় 20 মিনিট সময়, কোনোভাবে আটার ডো ঠিক করতে পারছিল না। অবশেষে ঠিক হলো। তখন তারা তাকিয়ে দেখতে পেল মোটামুটি 1 কেজির বেশি আটা তারা গুলিয়ে ফেলেছে। কেয়ার করার যা হওয়ার তো তা তো হয়েই গেছে। অবশেষে তারা দুজনে 4টা রুটি বানিয়ে ডিম ভাজি করে কোনো রকমে খেয়ে নিল, আর বাকি আটাটা ফ্রিজে রেখে দিল। এদিকে নেহা অফিসে নিজের কাজ করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, বোনেদের সঙ্গে এরকম করাটা কি আদৌ উচিত হয়েছে? ওরা তো ছোট মানুষ। পরক্ষণে আবারও নেহার এটা মনে হতে থাকে, ওদেরকে একটু হলেও শিক্ষা দেওয়া উচিত। ওরা কেন এরকম কিছু করবে? সবকিছু ভাবতে ভাবতে অফিসের কাজ শেষ করে নেহা আর বিকেল 5:30টায় অফিস থেকে বের হয়ে মায়ের জন্য ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় প্রবেশ করে। এদিকে তার ছোট বোনেরা দুপুরের খাবারও খেতে পায়নি, মুখ দুটো শুকিয়ে একদম ছোট ছোট হয়ে গেছে। নেহা বাসায় প্রবেশ করা মাত্রই তার বোনেরা দৌড়ে তার কাছে চলে আসলো আর তার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপু আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। তোমার সঙ্গে এরকম আচরণ করা একদমই উচিত হয়নি। এই বলে নেহার দু বোন নেহার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। নেহা এরকমটা কখনো কল্পনাও করেনি, কারণ তার কাছে দু বোন তখন এরকম ভাবে ক্ষমা চায়নি। নেহা তখন তাদের দুজনকে উঠিয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমরা সব শুধু পড়াশোনা ট্রাই করো, আর আমাকে অফিস বাসা দুটোই সামলাতে হয়, এটা মাথায় রেখো। আর হ্যাঁ, আমি যতদিন আছি তোমাদের মাথার উপর একটা কাকপক্ষীকে কেউ আড়াল হতে দেব না। আর যতক্ষণ তোমাদের কোনো ব্যবস্থা না করতে পারছি ততদিন পর্যন্ত আমি নিজের ব্যক্তিগত কোনো চিন্তাও করব না। এইটুকু চিন্তা তোমরা মাথায় রাখতে পারো। এই বলে সে নিজের রুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো আবারও কিচেনে ঢুকে সবার জন্য খাবার রান্না করলো। রান্নাবান্না শেষ হলে প্রতিদিনের মতো সবাইকে খাইয়ে তার আম্মুকে খাইয়ে দিয়ে আর তারপর নিজের রুমে চলে গেল ঘুমানোর জন্য। চোখটা লেগে আসছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। নেহা মোবাইলটা হাতে নিয়ে দেখে নীল তাকে ফোন করেছে। নেহা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখুন, সেদিনের জন্য আমি সত্যিই খুব দুঃখিত।
বসের সঙ্গে একটা মিটিং নিয়ে চলে যেতে হয়েছিল, তাই আপনার সাথে দেখা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনি চাইলে আমরা আগামী শুক্রবার দেখা করতে পারি। একদম আপনি ঠিক কথাই বলেছেন। আগামী শুক্রবারে আমরাও অফিসে ছুটি আছে, আমার অফিসে ছুটি আছে, অফিসে সবাই পিকনিকে যাবে, কিন্তু আমি যাব না। সেদিন আমি আপনার সঙ্গে দেখা করতেই পারি। এই বলে দুজনেই কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে ঘন্টা পেরিয়ে গেল সেটা কেউ টেরই পেল না। প্রায় 2 ঘন্টার মতো সময় কথা বলে তারপর ফোনটা রেখে দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। দুপুর 2টা। নীল নেহাকে ফোন করে কোথায় দেখা করবে সেটা জানতে চায়। নেহা তাদের বাসার পাশের একটা পার্কের অ্যাড্রেস বলে দিল। নীল যথাসময়ে সেখানে চলে আসলো। নেহা রেডি হয়ে বাসা থেকে বের হতে যাবে, এমন সময় তার ছোট বোন পিছন থেকে বলতে থাকে, কিরে আপু, আজ হঠাৎ তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? তুই তো কখনো এত সাজুগুজু করে কোথাও যাস না। যদিও নেহাকে টিটকারি মেরে কথাটা বলা হয়েছে, কিন্তু নেহা সেই কথার কোনো উত্তর তো প্রয়োজন মনে করলো না। সে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। সেখানে নীল আগে থেকেই অপেক্ষা করছিল। নেহা আসামাত্রই নীল নেহাকে নিয়ে বসে বসে গল্প করতে লাগলো। বেশ অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু নীল নেহাকে কেন দেখা করতে বলেছে সেটাই বলছে না এখনো। তাই নেহা নীলকে বলতে থাকে, কি ব্যাপার, আপনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু সেটা না বলে আপনি এইভাবে কথা কেন ঘুরাচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন না, মানে আসলে আমি সত্যি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু সেটা কিভাবে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এত হেয়ালি না করে বলে ফেললেই তো পারেন। না মানে আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই। হাউ জোকস, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? আই এম সিরিয়াস। আমি আপনার সঙ্গে কোনো মজা করছি না, যা সত্যি তাই বলছি। আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনার কি একবারও মনে হচ্ছে না আপনার চোখে সমস্যা আছে, ডাক্তার দেখানো প্রয়োজন? এই বলে নেহা বলে তাকে, দেখুন আপনাকে দেখতে এখনো পিচি পিচি লাগে। জানেন, আমার মনে হয় আপনি সত্যি সত্যি আমার চাইতে বয়সে অনেকটাই ছোট হবেন। এই কথা শুনে নীল হাসতে থাকে আর সে বলতে থাকে, ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তো ভালোই হলো। আমি আপনার জুনিয়র জামাই হতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সিরিয়াস বলছি, আমি আপনার চাইতে বয়সে বড় হব। আমিও সিরিয়াস, আমিও সত্যি কথাই বলছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, এতে কোনো ফেক নেই। দেখুন, ফাজলামি বাদ দিন। আমি এখন বিয়ে শাদী বা প্রেম টেম ওইসব কিছু নিয়ে চিন্তা করছি না। আমার ফ্যামিলির যে অবস্থা, এই মুহূর্তে ফ্যামিলির পাশে থাকাটা আমার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে নেহা সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল, আর ঠিক তখনই নীল পিছন থেকে নেহার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, আপনি আমার চাইতে বয়সের সিনিয়র, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি আপনার সঙ্গে দেখা করার আগেই আপনার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়েছি। কিন্তু যেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে আমার পছন্দ হয়ে গেছিল। ফাজলামো বাদ দিন, বাস্তবে ফিরে আসুন। আমি বাস্তবেই আছি ম্যাডাম, আমি একদম সত্যি কথাই বলছি। আপনাকে যেদিন আমি প্রথম থেকেই সেদিনই আপনাকে আমি ভালোবেসে ফেলি। এটা শুনে তো নেহা ভীষণ রকম অবাক হয়। সে হাঁ করে নীলের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে নীল কি বলছে আর কি বলতে চাইছে সেটাই বুঝতে পারে না। তখনই নীল আবারও নিজের থেকেই বলতে থাকে সবকিছু। নেহার সঙ্গে দেখা করার আগে থেকে সে প্রতিদিন নেহাকে স্বপ্নে দেখত। নেহার স্বপ্নে তার কাছে আসতো, সবকিছু খুলে বলে নেহাকে, আর সবকিছু শুনে নেহা বলতে থাকে ঘুমিয়ে থাকা স্বপ্নগুলো ঘুম পর্যন্তই সীমাবদ্ধ, এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এই বলে নেহা সেদিনের মতো সেখান থেকে চলে আসে। তবে নীল হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে নয়। সে নেহার পিছনে আঠার মতো লেগে থাকে। নেহা বারবার তাকে রিজেক্ট করছিল, কিন্তু সে কোনোভাবেই হাল ছেড়ে দিচ্ছিল না। তার একটাই কথা, ভালোবাসতেই হবে, সেটা আজ না হোক কাল। তাই সে প্রতিদিন নেহাকে ফোন দিতেও খোঁজখবর নিত। অপরদিকে তার মেয়ের বিয়ের প্রেশার দেওয়া ইদানিং যেন আরও বেশি বেড়ে চলেছিল। তাই প্রতিদিনই নীলকে বিয়ের জন্য কথা বলতেন। নীল বরাবরই যখন নেহার কথা বলতো, তখন নীলের মা এক প্রকার বাধ্য হয়ে নেহার সঙ্গে দেখা করতে চাইল। অবশেষে নেহা যখন কোনো সারা শব্দ করছিল না, তখন নীল বাধ্য হয়ে হঠাৎ করে একদিন নেহাদের বাড়িতে তার আম্মুকে নিয়ে চলে আসে। নেহা তখন অফিসে ছিল। কলিং বেলে চাপ দিতেই
নেহার ছোট বোন এসে দরজাটা খুলে দেয়। নীল এবং তার ছোট বোনকে সালাম দিয়ে ভেতরে ঢোকার অনুমতি প্রার্থনা করে। রূপা তখন তাদেরকে ভেতরে ঢুকতে দেয়, ড্রয়িং রুমে এনে বসতে দিয়ে তারপর বলতে থাকে, আপনাদেরকে তো চিনতে পারলাম না আজকে, আগে কখনোই আপনাদেরকে তো দেখছি বলেও মনে হচ্ছে না। মা, আমাদেরকে তো মেয়ে চিনবে না, কারণ আমরা আজকের আগে কখনো তোমাদের বাড়িতে আসিনি। আমরা তোমার আম্মুর সঙ্গে দেখা করতে এসেছি। তোমার আম্মু কোথায়? রূপা তখন তাদেরকে তার আম্মুর রুমে নিয়ে গেল। তার আম্মু বিছানায় শয্যাশায়ী। তিনি একা একা বিছানা থেকে উঠতে পারে না। আলিয়া বেগম ওনার পাশে গিয়ে বসলেন, ওনার মাথায় হাত রেখে বলতে লাগলেন, বোন, আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম, কিন্তু আপনার যে অবস্থা সেখানে আমি কি করে চাইবো সেটাই ভেবে পাচ্ছি না। দেখুন, আপনি কি চাইতে এসেছেন সেটা নিয়ে যদি ভাই আমাকে বলতে পারেন, যদি সেটা আমার সামর্থ্যের মতো হয় তাহলে আমি অবশ্যই আপনাকে দেব। আসলে আমার একটা মেয়ে প্রয়োজন, তাই আপনার কাছে একটা মেয়ে চাইতে এসেছিলাম। মানে আপনি কি বলতে চাইছেন আমি সত্যিই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন কি? মিসেস আলিয়া বেগম নেহার আম্মুকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে নেহার আম্মু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, আর তারপরই বলতে লাগলেন, দেখুন, মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো তাকে দিতেই হবে, কিন্তু এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আপনি কেন সিদ্ধান্ত নিতে পারছেন না। দেখুন, সে সব কিছু নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এই বলে তিনি বলতে থাকেন, নীলের আব্বু মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। তিনি বাড়িটাকে একটু বড় করে বানিয়েছিলেন, যাতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসঙ্গে একই বাড়িতে থাকতে পারেন। বাড়িতে তারা 3 জন মাত্র মানুষ। 3টা রুম ছাড়া বাকি সব রুমগুলো একদম খালি পড়ে থাকে। তাই তিনি যদি চান বিয়ের পরে নেহার পুরো ফ্যামিলি এই কথা শুনে নেহার আম্মু সেরকম একটা খুশি না হলেও নেহার 2 বোন ভীষণ খুশি হয়, কারণ তাদের এই বাড়িটা ভাঙ্গা চোরা। নেহা একা একা চাকরি বাকরি করে বাড়ি ঘর ঠিক করতে পারছে না। এখানে থাকতে তাদের একদমই ভালো লাগে না। তাছাড়া রুমগুলো ছোট ছোট। নেহা এক রুমে থাকে, তার আম্মু অন্য রুমে, আর একটা রুমে তারা 2 বোন। তাই তারা যদি অন্য একটা বড় বাড়িতে শিফট হতে পারে সেটা তাদের জন্যই ভালো হবে। তাই নেহার ছোট বোন নেহার আম্মুকে বলতে থাকে, আম্মু, তুমি আর না করো না, এমন সুযোগ আর দ্বিতীয়বার পাবে না। ছেলেটা যথেষ্ট ভালো, এখানেই তোমার মেয়েকে বিয়ে দিলে তোমার মেয়ে সহ আমরা গোটা পরিবার খুবই ভালো থাকতে পারবো। কিন্তু তারপরে নেহার সিদ্ধান্তের একটা ব্যাপার স্যাপার আছে, তার সঙ্গে আগে কথা বলা উচিত। সে যদি রাজি হয় তারপরে এই ব্যাপারে আগানো উচিত। কিন্তু নেহার 2 বোন এসব কোনো কথাই শুনল না। তারা তাদের আম্মুকে রাজি করিয়েই ছাড়লো নীলের সঙ্গে নেহাকে বিয়ে দেবে। নেহার 2 বোন মিলে সেই খুশিতে নীল এবং তার আম্মুর জন্য নাস্তা বানানোর আয়োজন করে। তারা খুব বেশি কিছু করতে পারেনি, শুধু চা নাস্তার আয়োজনই করতে পেরেছে। এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলে, আর তখনই নেহার অফিস ছুটি হয়। নেহা বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখতে পাই দরজা খোলা আছে, যেটা দেখে নেহা ভীষণ রকম অবাক হয়, কারণ বাড়িতে তো সবসময় দরজা দেওয়া থাকে। নেহা অবাক মনে বাড়ির ভিতর প্রবেশ করে, আর তখনই দেখতে পাই ড্রয়িং রুমে নীল তার সঙ্গে একজন মধ্যবয়স্কা অপরিচিতা মহিলা বসে আছেন। নেহা চিন্তিত মনে তাদের সামনে এসে দাঁড়ায়। তখনই নীল উঠে দাঁড়িয়ে নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, নেহা, এই হলো আমার আম্মু, তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। পরিস্থিতি দেখে ভীষণ রকম অবাক হয় নেহা। সে নীলের দিকে তাকিয়ে তখনই পাশ থেকে নীলের আম্মু উঠে এসে নেহার সামনে দাঁড়িয়ে বলতে লাগে, মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। এতদিনে আমার ছেলে একটা কাজের কাজ করেছে। নেহা কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই সব কিছু কি হচ্ছে। তখনই আবার ওর নীলের আম্মু বলতে থাকে, মা, এত অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমাকে পুত্রবধূ বানাতে নয়, আমার মেয়ে বানাতে এসেছি। তোমার আম্মুর সঙ্গে আমার সমস্ত ব্যাপারে কথা বলা হয়ে গেছে, উনি এই বিয়েতে রাজি আছেন। তখনই উল্টো এক কথা বলে বসে নেহা। সে বলতে থাকে,
তবে আমি রাজি নেই। আমার ঘাড়ে এখন অনেক দায়িত্ব। আমার ছোট বোনদের বিয়ে দিব, তারপর নিজের বিষয় চিন্তা করব। কথা শেষ করার আগে নেহার ছোট বোন বলতে থাকে, এইসব কিছু নিয়ে নেহাকে চিন্তা করতে হবে না। নেহার বিয়েটা হয়ে গেলে তাদের রাস্তা এমনি এমনি ক্লিয়ার হয়ে যাবে। তখনই পাশ থেকে নীল একই কথা বলতে থাকে। নীল নেহাকে উদ্দেশ্য করে বলে, দেখো, সে সব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যখন তোমাকে বিয়ে করব, যখন তুমি আমার ঘরের বউ হবে, তখন তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার উপর চলে আসবে। তখন আমি নিজেই সব কিছু সামলে নিতে পারবো। এসব কিছু নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কিন্তু আলিয়া বেগমকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। নিজের হাতের আঙ্গুল থেকে একটা আংটি খুলে নেহার হাতে পরিয়ে দিলেন আর বলতে লাগলেন, আমার ছেলের জন্য বুক করে রেখে গেলাম। আগামী শুক্রবারেই এসে আমি আমার এই মেয়েটাকে তার পরিবার সহ আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে মিসেস আলিয়া বেগম নেহার কপালে একটা চুমু খেলেন। আর তারপরে নীল এবং তার ছোট ভাইকে নিয়ে ও বাড়ি থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়া মাত্রই নেহা হাত পা ছেড়ে দিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল। তখনই তার ছোট দুবোন তার পাশে এসে বসে আর তাকে অনেক রিকোয়েস্ট করে বোঝাতে থাকে তারা যেন নেহা এই বিয়েটা করতে রাজি হয়ে যায়। নেহা এই বিয়েটা করে নিলে তাদের জন্য অনেকটাই উপকার হবে। নেহার ছোট দুই বোন তাকে এমনভাবে কথা বলছিল যেন নেহা এই বিয়েটা না করলে তাদের লক্ষ টাকার লোকসান হয়ে যাবে এমনটাই। নেহা তাদের কথার কোনো প্রতি উত্তর না করে তার আম্মুর রুমে চলে গেল। তার আম্মু তখন তাকে একই কথা বলল। নেহা বুঝতে পারছিল না কোনটা তার জন্য ঠিক হবে আর কোনটা ভুল। সবাই যেটা বলছে সেটা করা কি আদৌ উচিত হবে? এসব চিন্তা করতে করতে নেহা নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে। কিন্তু চিন্তা তার মাথা থেকে কোনোভাবেই নামতে চাইছে না। বারবার তার মাথায় একটা কথাই শুধু ঘুরপাক খেতে থাকে, এই কাজটা করা কি একদমই ঠিক হবে নাকি পুরোটাই অনুচিত? এভাবেই সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল, কিন্তু নেহা কোনো রকম কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না। রাতের খাওয়া দাওয়া শেষ করে নেহা ঘুমাতে যাবে এমন সময় হঠাৎ করেই নীল নেহাকে ফোন দেয়। ফোনটা রিসিভ করতে চাইল না, তাই ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পরও নেহা ফোনটা রিসিভ করেনি। নীল মনে মনে ভাবল নেহা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সে আর ফোন দিল না। সে নিজেও ফোন রেখে ঘুমিয়ে পড়ল। প্রতিদিন সকালবেলা যথাসময়ে নিজের কাজ সে অফিসে চলে যায়। নিজের কেবিনে বসে আছে নেহা, কিন্তু বারবার একটা বিষয় তাকে ভীষণ রকমভাবে ভাবায়। সেটা হলো গতকালকের ব্যাপারটা। নেহা নিজের কাজে মন বসাতে পারছিল না। তখনই তার কলিগ দীপা তার কেবিনে আসে। তাকে এভাবে মুখ ভার করে বসে থাকতে দেখে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না, আসলে আমি একটা ব্যাপার নিয়ে চিন্তিত। ইফ ইউ ডোন্ট মাইন্ড, সেটা কি আমি জানতে পারি? নেহা টেবিলের সামনে রাখা চেয়ারে বসতে বসতে কথাটি বলে দীপা। নেহা ও তখন নিজের মনকে হালকা করার জন্য দীপার সঙ্গে সবকিছু খুলে বলল। আসলে নেহা খুবই ভারী মনের একজন মানুষ। সে কখনো কারোর সঙ্গে সেভাবে মন খুলে কথা বলে না। তার জন্য অফিসেও সেরকম ক্লোজ কেউ নেই। তবে দীপা একটু অন্যরকম। দীপা সবার সঙ্গে মিশে, কার মন খারাপ হলে তার মন ভালো করে দেয়। মুহূর্তের মধ্যে তার মধ্যে অন্যরকম কিছু একটা আছে, যার কারণে সে সবার চাইতে আলাদা। তাই তো নেহার কাছে এসে বসে মুহূর্তের মধ্যেই নেহার মনের কথা জেনে নিতে পারল। নেহা সব কিছু দীপাকে খুলে বলে। সব কিছু শুনে দীপা নেহাকে বলতে থাকে, আমার মনে হয় এই বিয়েটা তোমার করে নেওয়া উচিত। তোমার ফ্যামিলিও সেরকম উপকার হবে। আমার ফ্যামিলির জন্য অন্য একটা ফ্যামিলিকে এভাবে প্রেশার ক্রিয়েট করাটা কি ঠিক হবে? আরে এখানে তুমি কোথায় প্রেসার ক্রিয়েট করছো? তারা তো নিজের ইচ্ছাই তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাইছে, তাহলে তুমি কেন এটা মেনে নিতে পারছো না? এটা মেনে নাও, তোমার এবং তোমার ফ্যামিলির উভয়ের জন্যই খুব ভালো হবে এটা। এ বলে দীপা নেহার সঙ্গে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে দুজনেই গল্পগুজব করতে করতে প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেল।
তারপরেই দীপা নেহার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে নিজের কেবিনে চলে গেল আর নিজের কাজ করতে লাগলো। নেহাও নিজের কাজে মনোযোগ দেয়। এভাবে চলতে থাকে সময়। এদিকে নীল আর তার আম্মু মিলে বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। নীলের আম্মু বড় ছেলে বিয়ে বলে কথা। এই প্রথমবার তাদের বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠান হতে চলেছে। তাদের আনন্দটাই অন্যরকম। অপরদিকে নিহানও কোনো কিছুতে কম যায় না। তার একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা। একে তো একটা ভাবি পেতে চলেছে, সেই সঙ্গে দুইটা বেআইন। তাদের সঙ্গে আনন্দ উল্লাস করে একসঙ্গে কি সুন্দর সময় কাটাবে, এটা ভেবেই কুল পায় না নিহান। সেদিন তো কথার চক্করে নিহান তার আম্মুকে বলে ফেল, আম্মু একটা কাজ করো না, ভাইয়াকে তো বিয়ে দিয়ে দিচ্ছ, ভাইয়ার একটা শালিকার সঙ্গে আমাকেও বিয়েটা দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়, একসঙ্গে বাড়িতে দুটো বউ চলে আসে। নিহান এই কথাটা মজা করে বলে, সেটা তার আম্মু খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে বলতে থাকে, ভালো হয়ে যা, ভালো হলে পয়সা লাগে না। ওরা তোর চাইতে বয়সে বড় হবে। ওমা, তুমি আমার বেলায় বসে বড় হবে সেটা ভাবছো, কিন্তু ভাই আর বউ তো ভাইয়ার চাইতে বয়সে বড় হবে সেটা আবার ভাবছো না? ভাবির ছোট বোনের সঙ্গে যদি ভাইকে বিয়ে দিতে তাহলে খুব ভালো বানাতো। আলিয়া বেগম খুব ভালোভাবেই বুঝতে পারেন নিহান কি বলতে চাইছে। তাই তিনি নিহানের কথাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে সরে গেলেন। কারণ ওনার কাছে ছেলের ভালো থাকা এবং ভালোবাসাটাই সবচাইতে আগে। কে বয়সে বড় আর কে বয়সে ছোট সে সব কিছু চিন্তা করার সময় ওনার নেই। উনি চাইলেই পারতেন এই বিয়ের প্রসঙ্গটা পাল্টে দিতে, কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে। সবসময় চান নিজের ছেলে ভালো থাকুক ওনার কাছে। নিজের ছেলে ভালো থাকাটার উপরে আর কিছু নেই। তাই তো তিনি মেয়েকে দেখেই বুঝতে পারেন মেয়ের ছেলের চাইতে বয়সে বড় হবে, কিন্তু তারপর বিয়ের পাকা কথা বলে আসেন। কাল বাদে পরশু নীল আর নেহার বিয়ে। বাড়িতে বিয়ে তোড়জোড় চলছে, যদিও দুপক্ষের কারোরই সেরকম কোনো গার্ডিয়ান নেই। তবে নীলের আম্মু নেহার আম্মু এবং পরিবারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা যেন কোনো কিছুর আয়োজন না করে, যেন এই বিয়েতে তাদের পক্ষ থেকে 200 টাকাও খরচ না হয়। সে ব্যাপারে তিনি যথেষ্ট নজরদারি করেছেন, কারণ তিনি বিয়ে করে বাড়িতে বউ না একটা মেয়ে নিয়ে আসতে চান। যত খরচাপাতি স্বভাবে নিজেই বহন করবেন বলেই জানিয়েছেন নীলের আম্মু। নীলেরও সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেও চায় না তার দ্বারা কারোর কোনো ক্ষতি হোক। তাই তো বিয়ের সমস্ত খরচা চাপাতি নীল এবং তার পরিবার বহন করে। আজ নীল এবং নেহার বিয়ে। নেহাকে লাল টুকটুকে একটা বেনারসিতে সাজিয়ে নীলদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে নিয়ে আসা হয়েছে নেহার আম্মু এবং তার ছোট 2 বোনকে। যদিও নেহার আম্মু স্বেচ্ছায় এখানে আসতে চাইছিলেন না, কিন্তু নিজের ছোট 2 মেয়ে এবং নীলের আম্মুর জোড়াজড়িতে তিনি আসতে বাধ্য হন। কারণ ওনার পাশে একজন মানুষ ভীষণ প্রয়োজন। ওই বাড়িতে থাকলে সেটা হয়ে উঠত না। তাই সব কিছুর কথা চিন্তা করে তিনি রাজি হয়ে যান। নেহার ছোট 2 বোন এই বাড়িতে এসে ভীষণ খুশি। অনেক বড় একটা বাড়ি, বিশাল ছাদ, বাড়ির সামনে মোটামুটি বড় সাইজের একটা বাগান, সব মিলিয়ে অন্যরকম একটা সুন্দর এই বাড়িটা। নীল তাদেরকে বাড়িতে নিয়ে এসে নেহার ছোট 2 বোনকে তাদেরকে আলাদা আলাদা 2টো রুম দেখিয়ে দিল। আর তারপরে নেহার আম্মু যে রুমে থাকবে সেই রুমটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দিল নীল এবং তার আম্মু দুজনে। নেহার ছোট 2 বোন ঘুরে ঘুরে বাড়িটা দেখছিল, তখনই সেখানে সে উপস্থিত হয় নিহান টিটকারি মেরে বলতে থাকে, এই যে আমার রিয়ান সাহেবা, শুধু নিজেদের রুমেই থাকেন না, মাঝে মধ্যে একটু আমার রুমে আইসেন। দুষ্টামি করে কথাটা বলে নিহান। আর এটা খুব ভালোভাবেই বুঝতে পারে নেহার 2 বোন। তারা তখন বলতে থাকে, দুজনকে একসঙ্গে সামলাতে পারবেন তো? চেষ্টা তো করতে পারি, চেষ্টা করতে ক্ষতি কি? এই বলে একটা দুষ্টামি মার্কা হাসি দেয় নিহান। আর তারপরে নিহান সেখান থেকে চলে যায়। রাত 11টা, সবাই নিজেদের রুমে চলে গেছে ঘুমানোর জন্য। একজনের চোখে এখনো ঘুম নেই, আর সেটা হলো নিহা। সে নীলের রুমে বসে বসে অপেক্ষা করছে নীলের জন্য। অপরদিকে নীল বাড়িতে কিছু মেহমান এসেছিল, তাদেরকে বিদায় দিতে স্টেশনে গিয়েছিল, এখনো আসেনি। রাত 12টা বাজে নীল বাসে এসে পৌঁছালো মেহমানদেরকে ছেড়ে দিয়ে।
বাড়ির মেন গেট লাগিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন বলতে থাকে, কি ব্যাপার দুলা ভাই, এত রাতে আবার আপুর জন্য কি আনতে গেছিলেন? তার থেকে আমরা ভাগ পাবো নাকি? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদমই ঠিকই শুনেছেন। নীলের ছোট চালি তিশা নীলকে এভাবে কথাটা বলে। এই কথা শুনে নীল চরমভাবে লজ্জায় পড়ে গেল। সে ভেবে পাচ্ছিল না সে তিশাকে কি বলবে, কিন্তু কোনো উত্তর না দিয়ে সে তো আর এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তাই সে তিশাকে বলতে লাগলো, নাম আইডিয়ার শালিকা, আমি তোমার আপুর জন্য কোনো কিছু আনতে যাইনি। মেহমানদেরকে বিদায় দিতে গিয়েছিলাম। এখনো তো তোমার আপুর সঙ্গে দেখাই হলো না। আমার বউটা সেই কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। আপনি এতক্ষণ বাইরে কি করছিলেন? 10টা না 5টা না, একটা মাত্র বউ আপনার, তাও সেই কখন থেকে অপেক্ষা করাচ্ছেন। সরি মাই ডিয়ার শালিকা, আমি এখন গেলাম, তোমরা থাকো। এই বলে নীল উপরে চলে আসে। দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করতে নেহা বিছানা থেকে নেমে আসে। নীল দরজাটা লাগিয়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে থাকে। নেহা তার সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলো নেহা হয়তো প্রচণ্ড পরিমাণ রেগে গেছে, এখন তাকে যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু নেহা সেরকম কিছু করে না। শান্তভাবে সে নীলের সামনে মাথা নিচু করে বসে পা ছুঁয়ে সালাম করলো, আর তারপরেই বলতে লাগলো, যাও ফ্রেশ হয়ে অজু করে আসো, দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করব। নীল তখন নেহার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে 2টো জায়নামাজ বের করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হলে নেহা নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই, কেন নয় বলো। তুমি কি বলবে? তুমি যা বলবে আমি সবকিছু মুখ বন্ধ করে শুনে নেব। দেখো আসলে আমি জানি প্রত্যেকটা ছেলে মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর বাসর করবে, কিন্তু আমি তোমাকে সেটা করতে দিতে চাই না এখনই। নেহার কাছ থেকে এরকম কথা শুনবে এরকম প্রস্তুতি নীল কখনোই ছিল না। তাই সে ভীষণ রকম অবাক হয়ে বলতে থাকে, হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু কেন, মানে এর পেছনে কারণ কি? সেরকম কোনো কারণ নেই, তবে দেখো আমি এখনই এইসব কিছুর জন্য মানসিকভাবে প্রিপেয়ার্ড নই। আমাকে সবকিছুর জন্য স্বাভাবিক হয়ে আসতে একটু সময় দিতে হবে। সবাই না হয় বাসর রাতে রোম্যান্স করে, সময় কাটায়, আমরা না হয় একটু অন্যভাবে আজকের রাতটা কাটিয়ে দিলাম। কিছুক্ষণ চুপ করে থাকে নীল, আর তারপরে নেহাকে বলতে থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যেমনটা চাও সেরকমই হবে। চলো বেলকনিতে যাওয়া যাক। তুমি চাঁদ দেখতে পছন্দ করো তো? নেহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। নীল নেহাকে বেলকনিতে নিয়ে এসে কিছুক্ষণ পরেই হঠাৎ করে নীল নেহাকে বেলকনিতে রেখে কোথায় যেন একটা চলে গেল। তারপর প্রায় 20 মিনিট পর ফিরে আসে। নেহা তো ভয় পেয়ে গেছিল, না জানি কি হয়ে গেল। 20 মিনিট পরে নীল 2টো কফির মগ হাতে নিয়ে ফিরে আসে। নেহা ভীষণ রকম অবাক হয় আর বলতে থাকে, এতক্ষণ তুমি কোথায় ছিলে আর এগুলো কোথা থেকে নিয়ে এসেছো? তুমি তো কফি ভীষণ রকম পছন্দ করো, আর আমিও সেজন্যই দুজনের জন্য গরম গরম 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসলাম। এখন এখানে বসে গল্প করব আর কফি খাবো। দারুণ হবে না ব্যাপারটা? নেহা মুচকি হাসি দিয়ে নীলের হাত থেকে কফির মগটা নেয়, আর তারপরে দুজনেই বেলকনিতে রাখা দোলনাটায় বসে দোল খেতে খেতে গল্প করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কফি শেষ হয়ে গেল। নীল মগ 2টো বেলকনির একপাশে রেখে দিল। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সত্যি তোমার আইডিয়াটা দারুণ ছিল। আমরা না হয় ইতিহাসের পাতায় নতুন কিছু সৃষ্টি করলাম। বাসর রাতে সারা রাত বেলকনিতে বসে চাঁদ দেখে গল্প করে কাটিয়ে দিলাম। হ্যাঁ, তবে তোমার কাছে আমি আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার ইচ্ছা পূরণ করতে পারলাম না হয়তো। তখনই নীল নেহার মাথাটা নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে বলতে থাকে, এসব কোনো ব্যাপার না। ভালোবাসা আর ভালো থাকাটাই সবার আগে। সব পুরুষের কাছে ভালোবাসা আর ভালো থাকা মানে শুধু শরীর নয়, অন্য কিছু হতে পারে। আমি যদি আর 5টা পুরুষের থেকে নিজেকে তোমার কাছে আলাদাভাবে প্রেজেন্ট করতে নাই পারলাম, তাহলে আমি কিসের শখের পুরুষ হতে পারলাম বলো? তুমি সত্যিই অন্যরকম, আর 5টা পুরুষের থেকে সত্যিই আলাদা। এই বলে নেহা নিচেও নীলকে শক্ত করে জড়িয়ে ধরে, আর তার বুকে মাথা রেখে একটা রঙিন জীবনের স্বপ্ন দেখতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট
অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।